আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যে যেখানে আছো, মহান রাব্বুল আলামিনের রহমতে ভালো আছো, সুস্থ আছো, এই আশাবাদ ব্যক্ত করছি। দিনাজপুর সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয় স্যারের নির্দেশনায় অর্থনীতি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান স্যারের তত্ত্বাবধানে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরিচালিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাউদ্দিন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতির দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ে এর আগে আরো দুটি অনলাইন ক্লাস গ্রহণ করা হয়েছিল। আমি আজকে তৃতীয় এবং শেষ শিখন ফলগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির পরিচয়, ইন্ট্রোডাকশন টু ইকোনমি অফ বাংলাদেশ। এই অধ্যায়ের যে শিখন ফলগুলো নিয়ে আলোচনা করব সেগুলোর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ছবি তোমরা দেখতে পাচ্ছ। একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছবি, একটি হচ্ছে আমাদের সেতু, যেটি ওভারব্রিজ, এ ধরনের কিছু অবকাঠামো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আজকের শিক্ষণ ফলগুলোর মধ্যে আমরা প্রথমেই অবকাঠামো কাকে বলে, বাংলাদেশের অবকাঠামো সম্পর্কে জানতে পারবে, বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে এবং বাংলাদেশের অর্থনীতির গতি ধারা সম্পর্কে জানতে পারবে। তাহলে প্রথমে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার। এই ইনফ্রাস্ট্রাকচারে বাংলা হলো অবকাঠামো। তাহলে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রাথমিক পর্যায়ে যে সকল উপাদান গড়ে তোলা হয় এবং যেগুলোর উপর ভিত্তি করে দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়া গতিশীল হয়, সেই সব আর্থসামাজিক উপাদানকে সমষ্টিগতভাবে অবকাঠামো বলা হয়। অর্থাৎ যে সকল সামাজিক এবং অর্থনৈতিক উপাদানের উপর ভিত্তি করে একটি দেশে এর উন্নয়ন প্রক্রিয়া গতিশীল হয়, সেই সকল উপাদানকেই আমরা বলি অবকাঠামো। তাহলে অবকাঠামো মূলত কতগুলো উপাদানের সমষ্টি। এই সকল উপাদানের উপর প্রাথমিকভাবে ভিত্তি করে একটি দেশের সার্বিক উন্নয়ন গতিশীল হয়। যে সকল প্রাথমিক ভিত্তি বা উপাদান একটি দেশের অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল রাখে তাকেই বলা হয় অবকাঠামো। তাহলে এটি তোমরা পরীক্ষায় লিখতে পারো, যে সকল প্রাথমিক ভিত্তি বা উপাদান একটি দেশের অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল রাখে তাকে অবকাঠামো বলে। পরিশেষে আমরা এভাবেও বলতে পারি যে অবকাঠামো হলো কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রাথমিক ভিত্তি। তাহলে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রাথমিক ভিত্তি কি? তাহলে সেটি হচ্ছে অবকাঠামো। আশা করি অবকাঠামো সম্পর্কে প্রাথমিক একটা ধারণা পেলাম। অবকাঠামো প্রকারভেদ যদি আমরা আলোচনা করি, তাহলে অবকাঠামোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সামাজিক অবকাঠামো, একটি হচ্ছে অর্থনৈতিক অবকাঠামো। তাহলে অবকাঠামোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি সামাজিক আর একটি অর্থনৈতিক। সামাজিক অবকাঠামো, সোশিয়াল ইনফ্রাস্ট্রাকচার। তাহলে সোশিয়াল ইনফ্রাস্ট্রাকচার কি? সামাজিক অবকাঠামো ওই সকল সামাজিক বিষয় যা দেশের সামাজিক কর্মকাণ্ডের ও উন্নয়নের ভিত্তি হিসাবে কাজ করে। যে সকল বিষয়ের উপর ভিত্তি করে সামাজিক কর্মকাণ্ড গতিশীল হয় সেগুলোকেই আমরা বলছি সামাজিক অবকাঠামো। তাহলে সামাজিক অবকাঠামো দ্বারা দেশের জনগণ অধিক দক্ষ, উদ্যমী ও কর্মঠ জনশক্তিতে পরিণত হয়। দেশের উন্নয়নে প্রভাব বিস্তারকারী সামাজিক উপাদানগুলো বা ভিত্তিগুলোকে সামাজিক অবকাঠামো বলে। সামাজিক অবকাঠামোর উপাদানসমূহ। সামাজিক অবকাঠামোর যে সকল উপাদানের উপর নির্ভর করে সে সকল উপাদানকে আমরা এখানে দেখিয়েছি বুলেট পয়েন্ট আকারে। প্রথমে দেখো শিক্ষা ও প্রশিক্ষণ। তোমরা জানো মানুষকে মানুষ হিসেবে পরিণত হতে হলে শিক্ষা এবং প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। অর্থাৎ একজন মানুষকে মানুষ যদি হতে হয় তাহলে অবশ্যই তাকে শিক্ষা গ্রহণ করতে হয় এবং প্রশিক্ষণ গ্রহণ করতে হয়। প্রশিক্ষণ এবং শিক্ষার মাধ্যমেই একজন মানুষ প্রকৃত মানুষ হিসেবে দক্ষ জনশক্তি হিসেবে রূপান্তরিত হয়। ২ নাম্বার হচ্ছে জনস্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থা। অর্থাৎ মানুষের জন্য সুচিকিৎসা দরকার রয়েছে এবং সুচিকিৎসার জন্য এটি একটি সামাজিক গুরুত্বপূর্ণ উপাদান। বাসস্থান ও পরিবার কল্যাণ। বাসস্থান একটি সামাজিক
গুরুত্বপূর্ণ অবকাঠামো। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, যে সকল সুযোগ সুবিধা মানুষকে কর্মোদ্যমী করে, সে সকল সুযোগ সুবিধা হচ্ছে সামাজিক অবকাঠামো। গবেষণা, অর্থাৎ একটি দেশে গবেষণাটাও হচ্ছে সামাজিক উপাদান। ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনা, অর্থাৎ প্রতিটি মানুষেরই সামাজিকভাবে বসবাসের জন্য ধর্মীয় এবং সাংস্কৃতিক চেতনায় বিশ্বাসী হতে হয়, এবং প্রতিটি মানুষই সাধারণত এই শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ধর্মীয় এবং সাংস্কৃতিক চেতনা বোধ সম্পন্ন হয়। সুতরাং এই সকল উপাদানের উপর ভিত্তি করে সামাজিক অবকাঠামো ও ও ও পরিচালিত হয়, এবং সামাজিক অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো মানুষের জীবন ধারণ এবং মানুষের বসবাস এবং মানুষকে একটি গতিশীল মানুষ হিসেবে বসবাসের জন্য এই সকল উপাদানের উপর নির্ভর করতে হয়। তাহলে এই সকল উপাদানই হচ্ছে সামাজিক উপাদান। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় সামাজিক উপাদানগুলোকে চিনতে বলা হয়, যে কোনগুলো সামাজিক উপাদান, কোনগুলো অর্থনৈতিক উপাদান, এগুলো আইডেন্টিফাই করতে বলা হয়। তাহলে এইখানে যে সকল উপাদানকে আমরা দেখালাম, এই সকল উপাদান হচ্ছে আমাদের সামাজিক উপাদান। এবার আসো অর্থনৈতিক অবকাঠামো, ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার। তাহলে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার কাকে বলে আমরা যদি দেখি, অর্থনৈতিক অবকাঠামো যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি অপরিহার্য পূর্বশর্ত। তাহলে অর্থনৈতিক উন্নয়নের জন্য অর্থনৈতিক অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব অর্থনৈতিক উপাদান অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে এবং উন্নয়ন প্রক্রিয়াকে গতিশীল রেখে উন্নয়ন কার্যক্রমকে অব্যাহত রাখে, সেই সব উপাদানের সমষ্টিকে অর্থনৈতিক অবকাঠামো বলে। অর্থনৈতিক অবকাঠামোকে অর্থনৈতিক বুনিয়াদ নামেও অভিহিত করা হয়। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের প্রাথমিক ভিত্তিটাই তৈরি করে অর্থনৈতিক অবকাঠামো, কেননা এর উপরেই একটি দেশের উৎপাদন ক্ষমতা নির্ভরশীল। অর্থনৈতিক অবকাঠামোর উপাদান সমূহ। তাহলে একটি দেশের অর্থনৈতিক অবকাঠামোতে যে সকল উপাদান বিদ্যমান রয়েছে, সে সকল উপাদানকে ওই দেশের অর্থনৈতিক অবকাঠামোর উপাদান বলা হয়। তাহলে আমরা দেখি প্রথমে রয়েছে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা, যেখানে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে আমরা সাধারণত রেলপথ, সড়কপথ, নৌপথ, আকাশপথ, এই চারটি পথ রয়েছে। রেলপথ, সড়কপথ, নৌপথ, আকাশপথ, এর মধ্যে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা বিস্তৃত রয়েছে। তাহলে ডাক, তার ও টেলিফোন, এটিও অর্থনৈতিক উপাদানের একটি গুরুত্বপূর্ণ উপাদান। বিদ্যুৎ সরবরাহ, বাঁধ, সেতু, পানি সরবরাহ, শক্তি সম্পদ। তাহলে অর্থনৈতিক উপাদান এই সকল উপাদানের উপর ভিত্তি করে একটি দেশের অর্থনৈতিক অবকাঠামো তৈরি হয়। তাহলে একটি দেশের অর্থনৈতিক অবকাঠামো জন্য মূলত এই সকল উপাদানই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন আমরা দেখি বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। তাহলে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স অব দ্য ইকোনমি অফ বাংলাদেশ: মানব সম্পদের উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির ফলে আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে টেকসই উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ। 1 জুলাই 2015 সালে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আবার 2018 সালের মার্চে জাতিসংঘ বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে প্রাথমিকভাবে স্বীকৃতি দিয়েছে, যদিও উন্নয়নশীল দেশের স্বীকৃতি 2024 সালে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2018 সালের মার্চে জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে প্রাথমিকভাবে স্বীকৃতি দিয়েছে, যদিও উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পাওয়া যাবে 2024 সালে। বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য। তাহলে বাংলাদেশের যে সকল বৈশিষ্ট্যের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, সে সকল বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হচ্ছে কৃষির অবদান। তাহলে বাংলাদেশে কৃষির যে অবদান রয়েছে, সেটি হচ্ছে এরকম যে 2018-19 অর্থ বছরের জিডিপিতে কৃষির খাতের অবদান 13.60% এবং কৃষির সাথে শ্রমশক্তির প্রায় 40.6% জড়িত রয়েছে। শিল্পের অবদান।
তোমরা জানো যে শিল্প একটি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ও শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বর্তমানে। 18-19 বছরের জিডিপিতে এই খাতের অবদান 35.14%। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশের জন্য অত্যন্ত পজিটিভ, যেখানে বাংলাদেশের কৃষির অবদান কমছে, শিল্পের অবদান বৃদ্ধি পাচ্ছে। এবং শিল্পোন্নত দেশ হিসেবে পৃথিবীর অনেক দেশ উন্নতির শিখরে পৌঁছেছে। তো সেই ক্ষেত্রে কৃষি শিল্পের অবদান একটি অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বাংলাদেশ শিল্পের অবদান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যের দিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে আবির্ভূত হচ্ছে, এবং এটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি তৈরি করবে বলে আমরা আশাবাদী। জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস। তোমরা জানো যে বাংলাদেশ একটি জনবহুল দেশ। এই জনবহুল দেশের জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে অবশ্য কমে আসছে। এর মধ্যে 2011 সালের আদমশুমারি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.37%, যেটি আশাব্যঞ্জক বাংলাদেশের জন্য। এবং আগামী 2021 সালে আবার আদমশুমারি হবে, তখন আমরা একটি নতুন ধারণা পাবো। মাথাপিছু আয়। মাথাপিছু আয় বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2019 অনুযায়ী বাংলাদেশের বর্তমানে মাথাপিছু আয় হচ্ছে 1909 মার্কিন ডলার। 1909 মার্কিন ডলার। এটি অত্যন্ত কম ছিল আমাদের স্বাধীনতার পরে, কিন্তু এটি বর্তমানে অনেক গুণ বেড়েছে, এবং এটি দ্বারা আমরা বুঝতে পারি আমাদের দেশ উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। জীবনযাত্রার মান। জীবনযাত্রার মান, বাংলাদেশের জীবনযাত্রার মানের পরিবর্তন হয়েছে, এবং বর্তমানে বাংলাদেশের প্রত্যাশিত গড় আয়ু প্রায় 72 বছর, এবং বাংলাদেশের সুপেয় পানি পান করছে প্রায় 98% মানুষ, এবং বাংলাদেশের সাক্ষরতার হার প্রায় 72.3%। এটি বাংলাদেশের জীবনযাত্রার মান বৃদ্ধিতে ইঙ্গিত বহন করছে। প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, এবং বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ না হলেও মানব সম্পদে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মানব সম্পদ। এবং বর্তমানে মানব সম্পদের উপর ভিত্তি করেই আমরা প্রচুর পরিমাণ রেমিটেন্স পাই। এটি আমাদের দেশের মানুষ বর্তমানে সম্পদে পরিণত হয়েছে, এবং ভবিষ্যতে আরো বেশি মানব সম্পদের বৃদ্ধি হবে, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। বিনিয়োগযোগ্য পুঁজি প্রবাহ বৃদ্ধি, যেখানে বিনিয়োগযোগ্য যে সঞ্চয় রয়েছে, সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং বিনিয়োগের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে দিন দিন। খাদ্য সমস্যা অনেকটাই দূরীভূত হয়েছে, পুষ্টিহীনতা দূরীভূত হয়েছে। অনেক মানুষ আগে না খেয়ে হয়তো থাকতো, বর্তমানে কিন্তু খাদ্য সমস্যা এদিক থেকে অনেকটাই সমাধান হয়েছে। উত্তরবঙ্গে আগে যে খাদ্য সংকট দেখা দিত, এখন আর সেটি প্রকট আকার ধারণ করে না। এখন খাদ্য সমস্যা, বাংলাদেশ মোটামুটি খাদ্যে উদ্বৃত্ত একটি দেশে পরিণত হতে যাচ্ছে, এবং পুষ্টিহীনতা ও বাংলাদেশে কমে এসেছে। বৈদেশিক নির্ভরশীলতা, সাহায্যের উপর নির্ভরশীলতা। তোমরা জানো যে বাংলাদেশের স্বাধীন হওয়ার পর প্রাথমিকভাবে বাংলাদেশ অনেকটাই অর্থনৈতিক উন্নয়নের জন্য বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করতে হতো। বর্তমানে সেটি অবশ্য নেই। বর্তমানে বাংলাদেশের উন্নয়ন অনেকটাই নিজস্ব অর্থায়নে হয়, এবং বাংলাদেশের একটি শুমারিতে দেখা যাচ্ছে যে এডিপিতে প্রায় 50% নিজস্ব অর্থায়নে বর্তমানে হয়। তারপর শিক্ষার হার, তোমরা জানো সাক্ষরতার হার বর্তমানে 72.3%। শিক্ষার হার অনেকটাই বেড়েছে বাংলাদেশে, এবং আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার কমে গেছে, এবং সবার জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা করা হয়েছে। কারিগরি জ্ঞানের প্রসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। মানুষ ডিজিটাল যুগে প্রবেশ করেছে বাংলাদেশ, এবং বাংলাদেশে বর্তমানে বেশিরভাগ অফিসিয়াল কাজকর্ম হতে শুরু করে শিক্ষা, সব ক্ষেত্রেই আমরা আমাদের প্রযুক্তির জ্ঞান বেশি করে ব্যবহার করছি, এবং আমরা ডিজিটাল বাংলাদেশ পরিণত হচ্ছে দিন দিন।
তাহলে মূল্যস্ফীতি বলতে মূলত আসলে দ্রব্যের দামের ক্রমাগত বৃদ্ধি। তো সেই ক্ষেত্রে বর্তমানে মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি এই এই কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। 18-19 অর্থ বছরে মুদ্রাস্ফীতির পরিমাণ 5.44% আমরা দেখতে পাই। এটি অত্যন্ত পজিটিভ দিক বাংলাদেশের অর্থনীতির জন্য। সঠিক পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগকে থেকে ক্ষয়ক্ষতি যাতে কম হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে এবং সেই জন্য অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছে সরকার। দক্ষ উদ্যোক্তা সৃষ্টির প্রতি বছর অসংখ্য উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। দারিদ্র বিমোচন দারিদ্র বিমোচনে বাংলাদেশ বর্তমানে অগ্রণীয় ভূমিকা পালন করছে। বিশেষ করে পল্লীতে গ্রামে মহিলাদের কর্ম সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচনের পরিমাণ কমছে। বেসরকারীকরণ তোমরা জানো যে স্বাধীনতার পরপরই বাংলাদেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে বা শিল্প প্রতিষ্ঠানগুলোকে সরকারিকরণ করা হয়েছিল। পরবর্তীতে এটি আস্তে আস্তে বেসরকারীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়। বর্তমানে বেসরকারীকরণ খাতকে উন্মুক্ত করা হয়েছে। আর্থিক খাত সংস্কার আর্থিক যে খাতগুলো রয়েছে সেগুলোকে সংস্কার করে যুগোপযোগী করা হয়েছে। এটি বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত পজিটিভ। তাহলে আমরা এতক্ষণ বাংলাদেশের অর্থনীতির একটি সার্বিক চিত্র দেখতে পেলাম। এখন আমরা বাংলাদেশের অর্থনীতির একটি গতিধারা সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব। 1971 সালে হেনরি কিসিঞ্জার সহ মার্কিন নীতি নির্ধারকেরা বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়ি বলেছিল। কিন্তু বর্তমানে বাংলাদেশ একটি উন্নয়নশীল মিশ্র অর্থনীতির দেশ। সরকারি এবং বেসরকারি উভয় খাতে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার ফলে বর্তমানে বাংলাদেশের প্রবৃদ্ধির হার প্রায় 7% বেশি। মাথাপিছু আয়, জীবনযাত্রার মান, গড় আয়ু ইত্যাদি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের অর্থনীতির গতিধারার মধ্যে আমরা প্রথমেই যে শব্দটি দেখতে পাচ্ছি অর্থের সরবরাহ, মুদ্রা সরবরাহ। স্বাধীনতার পর যেখানে মুদ্রা সরবরাহ ছিল 546 কোটি টাকা, সেখানে বর্তমানে মুদ্রা সরবরাহ দাঁড়ায় 11,60,573 কোটি টাকা। অর্থাৎ মুদ্রা সরবরাহের পরিমাণ দেশে বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে এসেছে। তোমরা কিছুক্ষণ আগে শুনেছ যে বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে বৃদ্ধির হার 1.37%। শ্রমশক্তি ও কর্মসংস্থান বাংলাদেশের বর্তমানে কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ বেশি এবং কর্মক্ষম জনসংখ্যা একটি দেশকে অর্থনৈতিক উন্নয়নের দিকে অগ্রগামী করতে পারে এবং বর্তমানে এই শ্রমশক্তিকে আমরা দেশে যতটুকু ব্যবহার করছি উদ্বৃত্ত শ্রমশক্তিকে বিদেশে পাঠিয়ে সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে রেমিটেন্স পাচ্ছি। কৃষি উৎপাদন তোমরা জানো বাংলাদেশের কৃষির উৎপাদনের পরিমাণ বেড়েছে, কিন্তু যদিও জিডিপিতে এর অবদান কমেছে। জিডিপিতে অবদান কমলেও কৃষির উৎপাদন অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। শিল্প উৎপাদনে বাংলাদেশের পরিবর্তনটা অত্যন্ত পজিটিভ এবং ধনাত্মক, যেখানে আমরা দেখতে পাই যে শিল্পে জিডিপিতে বর্তমানে অবদান অনেক গুণ বেড়ে প্রায় 35% হয়ে গেছে। আমরা দেখতে পাই যে শিল্পের অবদান বর্তমানে 35.14%। এটি একটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো দিক। তাহলে আমরা এখন তোমাদেরকে যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এরকম যে শিল্প উৎপাদন বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে, সঞ্চয় বিনিয়োগের পরিমাণ অনেক বেড়েছে, অর্থনৈতিক খাতসমূহে সংস্কার হয়েছে, প্রবৃদ্ধির হার তোমরা জানো যে পৃথিবীতে যেখানে প্রবৃদ্ধির হার নিম্নগামী সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধির হার আর একটি স্থিতিশীল অবস্থায় রয়েছে গত 1 দশকে। এবং এখানে প্রবৃদ্ধির হার নিয়ে যদি আমরা এভাবে বলি যে বাংলাদেশের প্রবৃদ্ধির হার গত 1 দশকে প্রায়
7% কাছাকাছি, এবং এটি একটি অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মূল্যস্ফীতিতেও আমরা দেখি যে আমাদের মূল্যস্ফীতি 5.44% কাছাকাছি রয়েছে। বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ অনেক গুণ বেড়েছে, গ্যাস ও জ্বালানি সংকট কিছুটা কমেছে, দারিদ্র্যের মাত্রা অনেকটাই হ্রাস পেয়েছে, এবং বৈদেশিক নির্ভরশীলতা অনেকটাই হ্রাস পেয়েছে। তোমরা জানো যে বাংলাদেশের অর্থনীতির এটি একটি বড় বৈশিষ্ট্য যে স্বাধীনতার পরপর যেখানে প্রায় 75% আমরা বৈদেশিক নির্ভরশীলতার উপর নির্ভর করতে হতো আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য, কিন্তু বর্তমানে অর্থনৈতিক উন্নয়নের অনেক খাতগুলোতে আমরা নিজস্ব অর্থায়নে সেটা করতে পারি। প্রায় 50%-এর বেশি আমরা নিজেদের অর্থায়নে করতে পারি। এটি বাংলাদেশের অর্থনীতিতে একটি পজিটিভ পরিবর্তন হয়েছে। বাংলাদেশের অর্থনীতির গতিধারার এই পরিবর্তনগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা নিজেরা বই থেকে আরো বুঝতে পারবে, ধারণা পাবে। আমি তোমাদেরকে একটি প্রাথমিক ধারণা প্রদান করার চেষ্টা করেছি। এখন আমরা দেখব বাংলাদেশের অর্থনৈতিক যে সূচকগুলোতে যে পরিবর্তন হয়েছে সেগুলোতে দুইটি সালের তুলনামূলক আলোচনা যদি আমরা করি, তাহলে 1997 সাল আর 2018 সাল, বর্তমানে 2020 সাল চলছে, আমরা 18 সালের সাথে যদি 1997 সালকে তুলনা করি, তাহলে আলাদা দুইটি দশককে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা পরিবর্তনটা বুঝতে পারবো। তাহলে আমরা প্রথমে যদি দেখি জনসংখ্যা বৃদ্ধির হার, 1997 সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 2.17%, সেখানে এটি 18 সালে হচ্ছে 1.37%। তার মানে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। জনসংখ্যা, বাংলাদেশ একটি জনবহুল দেশ, যার কারণে আমরা জনসংখ্যা বৃদ্ধির চেয়ে জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর চেষ্টা করা হয়েছে, এবং পরিবার পরিকল্পনা গ্রহণের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করার চেষ্টা চলছে। এর মধ্যেই আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। প্রত্যাশিত গড় আয়ু বর্তমানে অনেক বেড়েছে। এটি 97 সালে ছিল 59.5 বছর, বর্তমানে সেটি হয়েছে 71.6। এটা 2018 সালের হিসাব। বর্তমানে অবশ্যই এটি বেড়ে 72 বছর হয়েছে। মাথাপিছু মাথাপিছু আয় মার্কিন ডলারে আমরা যদি দেখি, তাহলে 97 সালে যেটি ছিল 250 মার্কিন ডলার, সেটি এখন হয়েছে 1909 মার্কিন ডলার। সাক্ষরতার হার 42.6% ছিল, সেটি এখন আরো বৃদ্ধি পেয়ে এখানে 71% 18 সালে দেখাচ্ছে, বর্তমানে এটি হচ্ছে 72.3%। জাতীয় সঞ্চয়ের হার 14.4% ছিল, বর্তমানে সেটি 28.07 হয়েছে। রেমিটেন্স মিলিয়ন মার্কিন ডলারে 1203 মিলিয়ন মার্কিন ডলার ছিল 1997 সালে, বর্তমানে সেটি হয়েছে 12,088.18 মিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ অনেক বেড়েছে, যেখানে ছিল 1,826 মিলিয়ন মার্কিন ডলার, বর্তমানে এটি হয়েছে 31,923.57 মিলিয়ন মার্কিন ডলার। কৃষিতে নিয়োজিত শ্রমশক্তি পরিবর্তন হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কৃষিতে পূর্বে অনেক বেশি পরিমাণ শ্রমিক নিয়োজিত ছিল, 63.2%, বর্তমানে সেখানে 40.6%। তার মানে হচ্ছে এই খাতগুলোর মাধ্যমে 1997 সাল এবং 2018 সালের মধ্যে তুলনামূলক চিত্রতে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অর্থনীতির পরিবর্তন হয়েছে, গতিধারার পরিবর্তন হয়েছে। এটি অবশ্য পজিটিভ একটি পরিবর্তন ইঙ্গিত করে। তাহলে বাংলাদেশের এই যে পজিটিভ পরিবর্তন হয়েছে এই খাতগুলোতে, এই খাতগুলোতে পজিটিভ পরিবর্তনের কারণে বাংলাদেশের সামনে একটি অপার সম্ভাবনা তৈরি হয়েছে, যেটির মাধ্যমে বাংলাদেশ একটি উন্নত, সমৃদ্ধ, সুখী দেশে পরিণত হবে। এই ক্ষেত্রে আমরা আশা করছি যে আমাদের এই পরিবর্তনগুলো অর্থনীতিতে আরো গতিশীল করবে, এবং এই গতিশীলতা ধরে রেখে আমরা পরবর্তীতে আরো অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারবো বলে আমরা আশাবাদী। তাহলে আজকে এ পর্যন্তই আমাদের আলোচনা। এই আলোচনাগুলোর মাধ্যমে আমরা যেটি দেখতে পেলাম, তার আলোকে আমরা একটা বাড়ির কাজ তোমাদের জন্য ঠিক করেছি। এই বাড়ির কাজটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এই বাড়ির কাজটি বাসায় করে রাখবে। ইনশাআল্লাহ আমরা যখন আবার ক্লাসে ফিরবো, তখন তোমাদের সাথে এটি নিয়ে আমরা আলোচনা করব।
আজকে আমরা এখানে দুটি এই দৃশ্যপট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে দৃশ্যপট ১, দৃশ্যপট ২ যেখানে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, সাংস্কৃতিক চেতনা এবং দৃশ্যপট ২ রেলপথ, সেতু, পানি সরবরাহ ইত্যাদি। তার মানে এখানে আজকে যে আলোচনা করেছি তোমাদের অবকাঠামো নিয়ে, সেই অবকাঠামোর দুটি ধারণাই এখানে দেওয়া আছে। তোমরা নিশ্চয়ই এগুলো বুঝতে পেরেছ। প্রথম হচ্ছে অর্থনৈতিক অবকাঠামো কি? এটি তোমরা জানো জ্ঞানমূলক প্রশ্ন। এটি বইতে যেভাবে হুবহু লেখা আছে সেটি তোমরা আনসার করবে। দ্বিতীয় হচ্ছে বর্তমান বাংলাদেশের অর্থনীতি কি কৃষি নির্ভর? তোমাদের কি মনে হয়? তোমরা যদি ধারণা করো এটি কৃষি নির্ভর বর্তমানে, তোমরা দেখবে জিডিপিতে কৃষির অবদান কত, শিল্পের অবদান কত, সেবা খাতের অবদান কত। সেখান থেকে তোমরা এই ধারণাগুলোকে নিয়ে তোমরা তোমাদের মতামত পোষণ করবে। উদ্দীপকের আলোকে দৃশ্যপট ১ এবং দৃশ্যপট ২ এর উপাদানসমূহ কোন ধরনের অবকাঠামোর তা চিহ্নিত করো এবং নতুন করে তিনটি নতুন করে উপাদানের নাম লিখো। তার মানে প্রথমে দৃশ্যপট ১ সামাজিক অবকাঠামো না অর্থনৈতিক অবকাঠামো সেটি তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং তার আরো ৩টি নতুন উপাদানের নাম লিখতে হবে। অর্থনৈতিক উন্নয়নের জন্য দৃশ্যপট ১ এবং দৃশ্যপট ২ এর মধ্যে কোন অবকাঠামোটি বেশি গুরুত্বপূর্ণ তার তুলনামূলক আলোচনা করো। তার মানে আমরা যে দুইটি দৃশ্যপট তোমাদেরকে দেখালাম এই দুইটির মধ্যে একটি সামাজিক অবকাঠামো আর একটি অর্থনৈতিক অবকাঠামো। এই সামাজিক অবকাঠামো এবং অর্থনৈতিক অবকাঠামোর মধ্যে কোনটির গুরুত্ব কেমন তুলনামূলক একটি আলোচনা তোমাদেরকে করতে হবে ৪ মার্কের জন্য। এটি হচ্ছে উচ্চতর দক্ষতার প্রশ্ন। আশা করি তোমরা এগুলো বুঝতে পারো এবং তোমাদেরকে ক্লাসে আমরা এগুলো খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং তোমরা নিজেরা বই পড়বে এবং আমরা তোমাদের চেষ্টা করেছি এই দুর্যোগকালীন সময়ে তোমরা যেন পড়ালেখা চালিয়ে নিতে পারো এবং তোমাদের বইয়ের সিলেবাস শেষ করতে পারো। সেজন্য আমরা অনলাইন ক্লাস গ্রহণ করেছি। এই অনলাইন ক্লাসগুলো আশা করি তোমরা দেখে তোমরা উপকৃত হয়েছ। এখন তোমাদের এই পরীক্ষার জন্য নিজেরা একটু বই দেখো এবং আমাদের ক্লাসগুলোকে ফলো করো। সেইভাবে নিজেদেরকে প্রস্তুত রাখবে এই আশাবাদ ব্যক্ত করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।